শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। বছরের শুরু থেকে শীতের দাপট, জনজীবনের স্থবিরতা, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডার জন্য হাত পা টোপলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানছি বেদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ভিসিকে 72 ঘন্টার আলটিমেটাম, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, বিরোধিতাকারীদের হুঁশিয়ারি। দেশে ভোটার সংখ্যা 12,83,000-এর বেশি। ইসির খসড়া তালিকা প্রকাশ, 20 জানুয়ারি শুরু হালনাগাদ কার্যক্রম। ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে দুর্নীতি অনুসন্ধান ও ভারতের সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। ক্যাপাসিটি চার্জে লুটের অভিযোগ। আলোচনা নোয়াখালী বিএনপি কমিটি, পরিচ্ছন্ন নেতৃত্ব চান স্থানীয় নেতাকর্মীরা। আশা, দুঃসময় সারথীদের মূল্যায়ন করবে কেন্দ্র। এবং কুষ্টিয়া বাজার সিন্ডিকেটের কবলে পেঁয়াজ চাষিরা, বিঘায় লোকসান 30 থেকে 40 হাজার টাকা। আগামীতে চাষ সংকার আশঙ্কা। মৌসুমের সময় তখন যাতে ইম্পোর্টটা বন্ধ রাখি, দেশের চাষিকে বাঁচাইতে পারে। দর্শক শুনছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি মারজানা শক্তি। অতিথি পাখির কলকাকলিতে মুখর ফেনীর দিঘিগুলো। দূর দূরান্ত থেকে ভিড় করছেন পাখি প্রেমীরা। এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। শীতে কাঁপছে সারা দেশ। নতুন বছরের শুরুর দিন থেকেই বেড়েছে শীতের তীব্রতা। এতে জনজীবনে নেমেছে স্থবিরতা। বিভিন্ন জেলায় কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। দুদিন ধরে কুড়িগ্রাম, পঞ্চগড় সহ অনেক জেলায় মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। পুরো জানুয়ারি জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। শীতে স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রাম। গত 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। বৃহস্পতিবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না কেউ। খুব ঠান্ডা, যাত্রাপথে গাড়ি ধরিয়েছিলাম তো আর ঠান্ডাতে থাকা যায় না। এখন গাড়ি চলা তো কষ্ট, সেই কষ্ট না চলে কি করি। আমরা ভাত দেওয়া দেখাবে তো, মাংস তো ভাত দেওয়া খাবে। ঠান্ডার জন্য হাত পা টোপলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার এই যে এই শীতের মধ্যে বেড়াচ্ছি আমরা কর্ম করি খাবার জন্য। এত যে ইলি পাইছে, কত কি কম্বল আছে আমরা পাইনি, কিছু পাইনি। আমরা শীতের জন্য ভর্তি বেড়া না যায়, মানছি বেদ কর্ম করি খাই, একটা কম্বল টম্বল পাই নাই। কেন করি চলি, অভাব বেশি, চলার মতন আমার পথ নাই। তীব্র শীতে জবুথবু লালমনিরহাট। গত 3 দিনে জেলায় দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলায় সকাল 6টায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। আসলে আজকে প্রচণ্ড ঠান্ডা, 2 দিন থেকে মানুষ হাত পা গোড়ায় আসতেছে, ঠান্ডায় ঘর থেকে বাড়ি হইতেছে না। গত কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, এবং আমরা কর্ম করতে পারতেছি না। ঠান্ডার অবস্থা খুবই খারাপ, গরিবদের প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় বাইরে হইতে পারতেছি না, কাজ করতেও খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়। কনকনে ঠান্ডা আর সাথে হিমেল হাওয়ার দাপটে নওগাঁয় থমকে দাঁড়িয়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। হিমালয় কন্যা পঞ্চগড়ে ভৌগোলিকভাবেই শীতের প্রভাব থাকে 4 থেকে 5 মাস। এবার নতুন বছর শুরুর দিন থেকেই বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় জনজীবনে নেমেছে স্থবিরতা। বৃহস্পতিবার সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা 97% আর বাতাসের গতিবেগ ছিল 12 থেকে 15 কিলোমিটার।
পুরো জানুয়ারি মাস জুড়ে পঞ্চগড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। হালকা কুয়াশা ও হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়েছে জানাবেন আমাদের। শুভ সকাল মারজান, আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু হালকা কুয়াশা চারিপাশে ঢেকে আছে, একই সাথে কিন্তু শীতে কিন্তু জনজীবন বিপর্যস্ত অবস্থা হয়ে আছে। আমি একটু জানিয়ে রাখি মাঝখানে, সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগে কিন্তু শীতের প্রভাব বেশ আকারে প্রভাব বিস্তার করছিল চুয়াডাঙ্গাতে, কিন্তু গতকালকের আগ পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু খুব একটা যে শীতের প্রভাব ছিল তা কিন্তু না। তবে গতকাল থেকে কিন্তু শীতের প্রভাব আবারও পুনরায় বিস্তার লাভ করতে শুরু করেছে। গতকালকেও কিন্তু চুয়াডাঙ্গাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস, এবং একই সাথে কিন্তু আজকে সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। অতএব বুঝতেই পারছেন চুয়াডাঙ্গা থেকে কিন্তু নতুন করে শীত জেঁকে বসা শুরু করেছে। এর ভিতরে আবহাওয়া অফিস আমাকে যেমনটা জানিয়েছে, এই শীত কিন্তু আগামী কালকেও এই ধারা অব্যাহত রাখবে। মানে গতকাল এবং আজকে এবং আগামীকালকে যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু মৃদু শৈত্য প্রবাহই চলমান থাকবে আগামীকাল পর্যন্ত। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে এমনটি জানিয়েছে, এবং পরশুদিন থেকে সাগরের লঘুচাপের কারণে চুয়াডাঙ্গার আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা দেখা যেতে পারে, সেক্ষেত্রে শীতের তীব্রতা কিছুটা হলেও কমতে পারে। আমি একটু জানিয়ে রাখি যে এই গতকাল এবং আজকের যে হচ্ছে শীতের যে শীত যে অনুভূতি হচ্ছে, এর মূল কারণ কিন্তু উত্তরের হিমেল হাওয়া। সারা দিন কিন্তু রোদের দেখা মিললেও সেই রোদের দীপ্ততা কিন্তু মেলে ধরতে পারছে না। পাশাপাশি উত্তরের হিমেল হাওয়াই কিন্তু চুয়াডাঙ্গা জনজীবন একেবারে অস্থির হয়ে উঠছে। এই যে সেই শীতে কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু একেবারেই কাজকর্ম বের হতে পারছে না, এবং কাজকর্মে যেহেতু বের হতে পারছে না সেক্ষেত্রে কিন্তু তারা একেবারেই হচ্ছে নাজেহাল অবস্থায় আছে। শুধু তাই নয়, যারা যে দরিদ্র মানুষ আছে তারা কিন্তু শীত বস্ত্রের কারণেও কিন্তু মানে একেবারে যাচ্ছে অবস্থা। তো তাদের মানে যারা দরিদ্র মানুষ আছে তাদের দাবি একটাই যে শীত বস্ত্র বিতরণ আরো বেশি করা হোক চুয়াডাঙ্গাতে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। মারজান, সেতু, আপনাকে ধন্যবাদ। আগামী 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা এই আলটিমেটাম ঘোষণা করেন। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন। এর আগে সিন্ডিকেট মিটিংয়ে দ্রুত ডাকসু নির্বাচনের ব্যাপার উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে, এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে এই কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এ সময় আনন্দ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর আন্দোলন শেষে রাতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেওয়ার পর মুক্ত হয়েছেন আটকে পড়া 2 উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে সকাল 10টা থেকে পোষ্য কোটা বাতিল সহ 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। কোটা বাতিলের ঘোষণার পর আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। আমি এখন যে জিনিসটি আমার ছাত্রদের কাছে চাই এবং এটা তাদের দিতে হবে, তাদের ভিতরে যদি শ্রদ্ধাবোধ মানবিকতা থাকে তাহলে যে 100 জন মানুষকে 10 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে,
নানান বয়সের নারী পুরুষ তাদের প্রত্যেককে সসম্মানে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। এটা নেগোশিয়েবল না। ছাত্রদের আরও দাবি দেওয়া আছে, এই প্রত্যেকটি দাবি দেওয়া আমরা অ্যাড্রেস করব, কিন্তু এই মুহূর্তে আমার অঙ্গীকার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বলে আর কোনো কোটা থাকছে না। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,36,83,512 জন, বেড়েছে 18,33,352। এ তালিকা নিয়ে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। যাচাই বাছাই ও দাবি আপত্তি নিষ্পত্তি করে 2রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় ভোটাধিকার নিশ্চিত করাই কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট। জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সকালে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান 1.5% বেড়ে বর্তমানে মোট ভোটার 12,36,83,512 জন। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। গত বছর এই ভোটার সংখ্যা ছিল 12,18,50,160। অর্থাৎ এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই নিয়ে বিতর্ক নিরসনে 20 জানুয়ারি শুরু হবে তথ্য যাচাই বাছাই ও হালনাগাদ কার্যক্রম। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনই কমিশনের প্রধান চ্যালেঞ্জ। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর দু একটি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতিমধ্যে চালু হয়েছে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার রয়েছে 13,151 জন। 17 বছরে ভোটার হওয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে দেশজুড়ে ভাস্কর্য ও মুরাল স্থাপনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে অনুসন্ধানের বিষয়টি জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। খোঁজা হচ্ছে মুন্নি সাহার অর্থের উৎস। হাসান মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সাদ আহমেদ। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এতে খরচ হয় প্রায় 4,000 কোটি টাকা। বিপুল পরিমাণে এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি তছরূপের খোঁজ করবে সংস্থাটি। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার, উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের
বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর নামে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক সোলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। জনাব কামরুন নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের নিজ নামে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট সুধাংশু শেখর ভদ্র প্রাক্তন মহাপরিচালক ডাক অধিদপ্তর ঢাকার বিরুদ্ধে 91,94,06,645 টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর নতুন করে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়েব হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আর রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এই খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। তৎকালীন লাখো কোটি টাকার দুর্নীতির চিত্র জানতে মুখিয়ে আছে সাধারণ জনগণ। এই অবস্থায় সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে। বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট হয়েছে 1 লাখ কোটি টাকা উল্লেখ করে তিনি জানান, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই $500 মিলিয়ন পাচার হয়েছে। 15 বছরে মোট খরচ হলো 2,0830 কোটি ডলার। বর্তমান বিনিয়োগ হারে 3,33,940 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট করেছে 1 লক্ষ কোটি ডলার। এ সময় দলের মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সব অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। রাজনৈতিক তর্কে বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও লুটপাটের ঘটনা নিচে পড়ে যাচ্ছে বলেও সতর্ক করেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটাকে আমাকে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদি খানের নিমতলা এলাকায় মাওয়া অভিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দাঁড়িয়ে থাকা কারবার ভ্যানের পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে নিহত হয় বাসের হেলপার মোহাম্মদ জীবন ও বাসের যাত্রী মোহাম্মদ রায়হান। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা বলে জানায় পুলিশ।
ধামরাই পরিত্যক্ত অবস্থায় 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের রোয়াইল এলাকা থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় 31 রাতে এক যুবককে গুলির ঘটনার পর এই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া 2টি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ। স্থানীয়রা জানায় এর আগে গেল মঙ্গলবার রাতে নতুন বছর বরণের লক্ষ্যে রোয়াইল গ্রামে খিচুড়ির আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে একজনের কাছে ছিল আগ্নেয়াস্ত্র। সে উপরের দিকে গুলি ছুটতে চেয়ে ব্যর্থ হয়। পরে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুলি বের হয়ে আকাশে সরকার নামে একজনের পেটে লাগে। পরবর্তীতে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়ার সর্বশান্ত পেঁয়াজ চাষিরা। বাড়তি উৎপাদন খরচ আর বাজার সিন্ডিকেটের কারণে মাথায় হাত জেলার পেঁয়াজ চাষিদের। বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। এতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক। ফলে আগামীতে জেলায় কমার শঙ্কা দেখা দিয়েছে পেঁয়াজের চাষ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। শুরু হয়েছে নতুন পেঁয়াজ ওঠার মৌসুম। মাঠে মাঠে পেঁয়াজ তোলাই ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। তবে এ মৌসুমে মুখে হাসি নেই তাদের। যে পেঁয়াজ গত 2 সপ্তাহ আগেও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছিল 120 থেকে 130 টাকায়, সেই পেঁয়াজই এখন বাজারে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। ফলে এবছর পেঁয়াজ চাষ করে কুষ্টিয়ার কৃষকদের বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে 30 থেকে 40 হাজার টাকা। পেঁয়াজের যে বাজারে এই পরিমাণ টাকা যদি বেচা যায়, আপনার দেশে 3 ভাগের 2.5 ভাগই লস হয়ে যাবে চাষের। 30 টাকা কেজি, এই 30 টাকা কেজি পেঁয়াজ বেচলে আমাদের ধরেন কিছুই থাকবে না, জমির খাজনা 30,000 টাকা বিঘি। পেঁয়াজ চাষিরা বলছেন বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাড়তি উৎপাদন খরচের কারণেই পড়েছেন তারা এমন লোকসানের মুখে। তাই দ্রুত বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের। যেসব ব্যবসায়ী সিন্ডিকেটরা আছে এরা বিভিন্ন সময় ওই সময় পেঁয়াজটা রাজনৈতিক হোক আর যে কোনো পেশারই হোক তারা ওই স্টক করার পরে ওরা একটা সিন্ডিকেট করে। এই সিন্ডিকেটটার উপরে এই সময় আইসি এই মুড়ি কাটা পেঁয়াজের সময় আইসি যদি ওই পেঁয়াজটা বাজারে ছাড়ে তাহলে মনে করেন আমাদের এই চাষি মানে সমস্যায় পড়ে। মৌসুমের সময় তখন যাতে ইম্পোর্টটা বন্ধ রাখি দেশের চাষিকে বাঁচাইতে পারে। খালি 30 টাকা 35 টাকা পেঁয়াজ বেচে আমাদের লেবার খরচ হচ্ছে 600 টাকা লেবার খরচ। এদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি বিক্রি হলেও আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। তারপরেও আড়তদাররা বলছেন আমদানির কারণেই কমেছে দেশি পেঁয়াজের দাম। এখন যদি 4 মাস সরকার যদি কোনো আমদানি না করে তাহলে ধরেন আপনার দেশের কৃষক যাই হোক তাও লস হবে, বর্তমান যে বাজার লস হবে, তারপরেও কিছুটা বাঁচবে। আর পেঁয়াজ চাষিদের লোকসানের হাত থেকে বাঁচতে ধাপে ধাপে পেঁয়াজ উত্তোলন সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। যখন সরবরাহটা বাড়বে তখন কাঁচা বাজারের জিনিসটা এমনিতে দামটা একটু কমে যায়, যার কারণে কৃষকদেরকে আমরা এই পরামর্শটা দিই যে আপনি আস্তে আস্তে তুলেন, যার সরবরাহটা কম থাকে আপনি ভালো দামটা পাবেন। এবছর কুষ্টিয়ায় 3804 হেক্টর জমিতে চাষ হয়েছে পেঁয়াজ। যদি এবছর কৃষকেরা ন্যায্য মূল্য না পায় তাহলে আগামীতে জেলায় কমবে পেঁয়াজের চাষ, এমনটিই বলছেন চাষিরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কে হচ্ছে নোয়াখালী জেলা বিএনপির কাণ্ডারি, কে হবেন আহ্বায়ক, কে হবেন যুগ্ম আহ্বায়ক কিংবা সদস্য সচিব, এমন নানা প্রশ্ন নিয়ে কয়েক মাস ধরে আলোচনায় সরব নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্ভাব্য আহ্বায়ক ও সদস্য সচিব পদে আলোচনায় ভাসছে অনেকের নাম। নোয়াখালী জেলা বিএনপির রাজনীতিতে এটাই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাওলা সুজনের প্রতিবেদন। নোয়াখালী জেলা বিএনপির সর্বশেষ কমিটি হয় 2017 সালে। সভাপতির দায়িত্ব পান AJM গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট আব্দুর রহমানকে। 2 বছরের কমিটির মেয়াদ গড়ায় 6 বছরে। আন্দোলন সংগ্রামের কারণে নজর দেওয়া হয়নি নতুন কাউন্সিলে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় উঠে আসে জেলা বিএনপির নতুন কমিটি। দায়িত্ব পেতে আগ্রহী নেতারাও বাড়িয়েছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ। তবে তৃণমূলের নেতা কর্মীরা চান ত্যাগী ও পরীক্ষিতরাই যেন নেতৃত্বে আসেন। এবং আজকে
নতুন কমিটি নিয়ে সরব পুরো জেলার নেতাকর্মীরা। আলোচনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুর রহমান, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম জাকারিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ ও সদস্য মাহবুব আলমগীর আলো। তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা আছে, পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী, তাদের হাতেই আসবে জেলা বিএনপির হাল, বলছেন আলোচনায় থাকা নেতারা। তাদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণ ভালো ধারণা রাখে, এ ধরনের পরিচ্ছন্ন নেতৃত্ব আসা উচিত। সাধারণ জনগণের অধিকার আন্দোলনের দাবিকে যারা প্রতিষ্ঠিত করতে পারবে, সেই ধরনের নেতৃত্ব আমরা আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রত্যাশা করি। আবার আলোচনায় থাকাদের কেউ কেউ বলছেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল, মামলা হামলা শিকার হয়েছেন, তাদেরও মূল্যায়ন করবে কেন্দ্র। মামলার শিকার হয়েছে, তারা যাতে কমিটিতে আসে, এটাই জনগণের, এই এলাকার মানুষের নেতাকর্মীদের প্রত্যাশা। একটা সুন্দর তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত একটা সাংগঠনিক ভিত্তি স্থাপন করা যাবে। আমি আশা করি যে তিনি সেভাবেই কমিটি গঠন করবেন। দলের দুঃসময়ে যারা পাশে ছিল, তাদের নিয়ে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি হবে, এমন প্রত্যাশা স্থানীয় নেতাদের। বিগত 16 বছর যারা মাঠে ছিল, যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এই ধরনের নেতৃত্বে যদি আগামী দিন আসে, নোয়াখালী জেলা বিএনপি আরো সমৃদ্ধশালী হবে। মামলা হামলার এবং নির্যাতন নিপীড়িত কর্মীদের পাশে ছিল ওই সমস্ত স্বচ্ছ এবং মানসম্মত যেন নেতৃত্ব নোয়াখালী জেলাতে আসে। যারা অতীতেও দলের কথা চিন্তা করেছে, যারা কখনো দলকে ফেলে অন্য জায়গায় যায় নাই, দলের দুঃসময় দলের পাশে ছিল, কোনো কারণ দেখিয়ে আন্দোলন সংগ্রামের সময় পালিয়ে বেড়ায় নাই, তাদেরকে দিয়ে আমরা মনে করি আমাদের যদি নোয়াখালী জেলা বিএনপির কমিটি হয়, তাহলে আমাদের দল সুসংগঠিত থাকবে। একসময় নোয়াখালীকে বলা হতো বিএনপির ঘাঁটি, এই জেলা থেকে উঠে আসে বিএনপির অনেক দক্ষ রাজনীতিক। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী।